আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। প্রিয় দর্শক, কবি কুসুম কুমারী দাশের মৃত্যুর প্রায় 100 বছর পর জন্ম হয়েছে কথার চেয়ে কাজে বড় হবার সেই স্বপ্ন বালকদের, যারা কথা শেখার আগেই কাজ শিখেছেন। মাত্র 2 থেকে 6 বছর বয়সে করেছেন যুদ্ধ, দেশকে করেছেন স্বাধীন। প্রিয় দর্শক, ক্রাইম এডিশনের আজকের অনুসন্ধানে কবির স্বপ্নের সোনার ছেলেদের সন্ধান জানাবো, যারা 1971 সালে অস্ত্র মাথায় নিয়ে যুদ্ধ করেছেন। সাথে আছি আমি মুনতাসির তাসরিফ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মোট 11টি সেক্টরে বিভক্ত হয়ে বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে 11 সেক্টরের বাইরে আরেকটি অঘোষিত সেক্টর ছিল, সেটার নাম কলকাতা সেক্টর। আওয়ামী লীগ নেতা শেখ মুজিব স্বেচ্ছায় পাকিস্তানের হাতে ধরা দেওয়ার পর আওয়ামী লীগের প্রথম সারির সব নেতা চলে গিয়েছিল ভারতে, যাদের কেউ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। বিভিন্ন মুক্তিযোদ্ধারা তাদের আত্মজীবনীতে লিখেছেন আওয়ামী লীগের লোকজন ভারতে বসে আয়েশি জীবনযাপন করছেন। কারো কারো বিরুদ্ধে কলকাতার সোনাগাছিতে পতিতালয়ে নিয়মিত যাতায়াতেরও অভিযোগ রয়েছে। অথচ ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পর আওয়ামী লীগকে রাতারাতি ভারত থেকে এনে বাংলাদেশে ক্ষমতায় বসায়। স্বাধীনতা যুদ্ধ না করেও উড়ে এসে জুড়ে বসে মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতারা। এরপর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের প্রয়োজনে যেমন খুশি তেমনভাবে কাজে লাগিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেই 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এদেশের মানুষকে শোষণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে এখনও উঠে দাঁড়াতে পারেনি এই জাতি। আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, আর মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ। এই সূত্র কাজে লাগিয়ে চালানো হয়েছে ব্যাপক লুটপাট। তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সংসদে বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় যার বয়স 4 বছর ছিল তাকেও মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করতে আদালত নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, তাদের 23 বছরের এরিয়ার ভাতা দিতেও বলা হয়েছে। 4 বছরের শিশুকে কি করে মুক্তিযোদ্ধা বানাবেন, এমন প্রশ্নের অদ্ভুত যুক্তি ছিল আওয়ামী লীগের। এরকম যুক্তির ওপর ভিত্তি করেই 1,22,000 ভুয়া আওয়ামী লীগকে মুক্তিযোদ্ধা সনদ দিয়েছে আওয়ামী আমলের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য বলছে, দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। এর মধ্যে এই ভুয়া মুক্তিযোদ্ধা তথা অধুনা তালিকাভুক্ত প্রতারকদের পেছনে সরকারের বাৎসরিক ব্যয় 2400 কোটি টাকা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তের সংখ্যা 89,235 জন। গেজেট বাতিল, মুক্তিযোদ্ধার বয়সসীমা নির্ধারণ সহ প্রায় 14 ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা 2,719টি। এর মধ্যে 2,111 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে, যাদের জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের পরে কিংবা 1971 সালে, যাদের বয়স ছিল 12 বছর 6 মাসের কম। 12 বছর 6 মাস বয়সকে 1971 সালে মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স ধরে 2,111 জন মুক্তিযোদ্ধা সনদ আওয়ামী লীগ সরকার বাতিল করলেও অদৃশ্য কারণে মুজিবনগর সরকারের কর্মচারী কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ বাতিল করা হয়নি, যাদের অনেকেই মুক্তিযুদ্ধের পরেও জন্ম নিয়েছে। প্রিয় দর্শক, 1966 থেকে 1969 সালের মধ্যে জন্ম নেয়া এসব বিস্ময় বালকরা 1971 সালের যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। কিন্তু 2 থেকে 6 বছর বয়সে কিভাবে মুজিবনগর সরকারের হয়ে যুদ্ধ করলেন, সেটা জানতে টিম ক্রাইম এডিশন মুখোমুখি হয়েছিল এসব বিস্ময় বালকদের। সারা দেশে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে যারা সাব রেজিস্ট্রার পদে বসে দুর্নীতি করে যাচ্ছেন, তাদের খুঁজে বের করতে টিম ক্রাইম এডিশন ছুটে গিয়েছে দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে। যেই অভিযানের শুরুটা ধানমন্ডি থেকে।
ধানমন্ডিতে 5 বছর বয়সী এক বিস্ময় বালক আছেন যিনি 1966 সালে জন্ম নিয়ে 71 সালের যুদ্ধে অংশ নিয়েছিলেন। দেশের কথিত সূর্য সন্তান হয়েও আবুল হোসেন ক্রাইম এডিশন টিমকে দেখে মুখ লুকানোর চেষ্টা করেন। 5 বছর বয়সে কিভাবে মুজিবনগর সরকারের এত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেন এমন প্রশ্ন জানার ইচ্ছে থাকলেও সেই প্রশ্নের কোনো জবাব মেলেনি। আমি বলি এক কথা শেষ করি। এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন রিভিউ হয়ে আমরা আসছি। এর বিষয় সংক্রান্ত কোনো কিছু জানতে চাইলে আপনি সুপ্রিম কোর্টের কাছে জানতে পারেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এর বাইরে আমার কিছু বলার নেই। হ্যাঁ, এটা আমরা সকল ডকুমেন্টস দিয়েই চাকরি নিয়েছি, ঠিক আছে? এটা যাচাই বাছাই হয়েছে, গভর্নমেন্ট রিড করছি, আমরা আপিল করছে, আপনি ডিআইএসের তারপরে আপিলে আমরা দিচ্ছি, রিভিউতে দিচ্ছি, রিভিউ খারিজ হয়ে গেছে। আমাদের এই বক্তব্য নেওয়া হয়েছিল প্রায় 6 মাস আগে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে রক্ষার দায়িত্ব নেয় আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়। সূত্র জানায় 7 কোটি টাকার মাধ্যমে মন্ত্রণালয়ের একজন প্রভাবশালী কর্মকর্তার মধ্যস্থতায় আবুল হোসেনকে যশোরে ভর্তি করা হয়। চুক্তি হয়েছে তাকে সুরক্ষা দিয়ে ঠিকঠাক অবসরে যাওয়ার সুযোগ করবার। এ মাসেই তিনি চাকরি শেষ করে অবসরে গিয়েছেন বলে জানা গেছে। আবুল হোসেনের পর খোঁজ মেলে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম নামে আরেক সাব রেজিস্ট্রারের, যার জন্ম 1966 সালের 16 জুন। মাত্র 4 বছর 9 মাস বয়সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এই মুক্তিযোদ্ধার মুখোমুখি টিম ক্রাইম এডিশন। মঞ্জুরুল ইসলাম সেই ভাগ্যবানদের একজন যারা যুদ্ধ না করেও আওয়ামী লীগের দেয়া সার্টিফিকেটে মুক্তিযোদ্ধা হয়েছেন, যে কারণে অনুসন্ধানের সময় কোনোভাবেই ভুয়া এই মুক্তিযোদ্ধা আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। আপনি তো মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। জি। আপনি মুজিবনগর সরকারের কর্মচারী। জি। আপনার জন্ম তারিখ 16 জি। ছিল আর একটু বয়স বেশি ছিল, কিন্তু ওই যে সবাই যখন সার্টিফিকেট সৃষ্টি করে তখন বয়স একটু কম বেশি দিয়ে করে। এই বিষয়গুলি নিয়ে যে কত রেকর্ড দিলাম সেটা এখন প্রত্যেকটা চ্যানেলকে এভাবে রেকর্ড দেওয়া যাবে না। এই প্রত্যেক দিন এটা কি আজবটা কেমন হইল? এই পত্রিকা ওই পত্রিকা ওই পত্রিকা 12.5 বছর সর্বনিম্ন বয়স। সেটা মুক্তিযোদ্ধাদের বেলায়, সেটা মুক্তিযোদ্ধাদের বেলায়। আমরা মুক্তিযোদ্ধা নই, আমরা মুক্তিযোদ্ধা নই। আপনারা সুযোগ থেকে মুজিবনগর সরকারের কর্মচারী। 9 নম্বর সেক্টরে একটা সাবসেক্টর হেডকোয়ার্টার ছিল আমার বাড়িতে। অনেক স্মৃতি আমাদের আছে জানা। এটা যদি 2 মিনিট এখন শোনেন এই বিষয়গুলি নিয়ে অনেক হয়েছে। এখন এই বিষয়গুলি আপনারা আমাদের যে নিয়োগ কর্মকর্তা নিয়োগদাতারা তাদের সাথে কথা বলেন অথবা কোর্টের সাথে কথা বলেন, সেটা ভালো হবে। গত মার্চে ভুয়া মুক্তিযোদ্ধা মঞ্জুরুলকে বদলি করা হয় ভোলার লালমোহনে। গণ অভ্যুত্থানের পর যে সরকার দেশের দায়িত্ব নিয়েছিল তাদের সময়েও এই প্রতারককে সুযোগ করে দেয়া হয়েছে প্রতারণার। চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে আরও 1 বছর। কিভাবে পদায়ন হলো মঞ্জুরুলের তা জানতে এবার ভোলার লালমোহনে টিম ক্রাইম এডিশন। ক্রাইম এডিশন টিম সাব রেজিস্ট্রি অফিসে যাওয়ার আগেই টের পেয়ে যায় মঞ্জুরুল। তাকে পাওয়া না গেলে তার সাথে মুঠোফোনে কথা বলে টিম বাংলা এডিশন। আমরা জানি না যে বয়স নিয়ে কোনো সমস্যা ছিল বা আছে। গভর্নমেন্ট আদালত তারা যে এগুলো করতেছে তাহলে তারা তো বুঝবে না আমাদের বয়স নিয়ে কি ঝামেলা ছিল। আপনার বয়স 66 সালে আপনি জন্মগ্রহণ করছেন, আপনি কেমনে মুক্তিযোদ্ধা হন? সেটা তো আপনার বিষয় না, সেটা আদালতের বিষয়। এদিকে অনুসন্ধানের সময় গাজীপুরের শ্রীপুরে খোঁজ মিলেছে আরও 1 মাসের কম বয়সী মুক্তিযোদ্ধা, যার জন্ম হয়েছিল 1966 সালের জুলাই মাসে। শ্রীপুরের সাব রেজিস্ট্রার ওসমান গনি মণ্ডলের মুখোমুখি হতেই ক্রাইম এডিশন টিমকে প্রস্তাব দেয়া হয় বিষয়টি গোপন রাখবার। 5 বছর বয়সে কিভাবে অফিসে চাকরি করলেন সেই প্রশ্নের উত্তর না দিয়ে ওসমান গনি নানাভাবে বিষয়টি ধামাচাপা দেয়ারই চেষ্টা চালিয়েছেন। ওই সময় এজলাসেই বসা ছিলেন ওসমান গনি। আমরা কথা বলতে চাইতেই এজলাস থেকে সরে যান তিনি। পরে চেষ্টা করেও তাকে আর পাওয়া যায়নি। বর্তমানে গাজীপুরেরই কাপাসিয়ায় তাকে বদলি করা হয়েছে সাব রেজিস্ট্রার পদে। টিম ক্রাইম এডিশনের পরের গন্তব্য একই জেলার কালিয়াকৈরে।
কালিয়াকৈরের সাব রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন তালুকদার আগের দুজনের চেয়ে 2 বছরের সিনিয়র, অর্থাৎ তিনি 7 বছর বয়সে মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন। সেই শিশু কর্মচারী কোটাতেই পাগিয়ে নিয়েছেন সাব রেজিস্ট্রারের লোভনীয় পথ। অনুসন্ধানের সময় তার অফিসে গেলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 7 বছর বয়সে কিভাবে তিনি মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন তা জানতে চাইলে তিনি বরং মন্ত্রণালয়কে জিজ্ঞেস করতে বলেন। আমরা একটু ক্যামেরায় নিতে চাই। না, ওই যে কোর্টের রায় নিলে ওই যে আপনি তো 7 বছর বয়সে যুদ্ধের একটা ভূমিকা রেখেছেন, ওই ভূমিকাটাই আমরা জানতে চাচ্ছি যে ওই সময় আপনার ওই মন্ত্রণালয়ে তো একটা গেজেট দিছে যেখানে বলা হয়েছে 1971 সালের নভেম্বর মাস পর্যন্ত 12.5 বছর বয়স হওয়া লাগবে, কিন্তু আপনার এটা তো এক পর্যায়ে অফিস সহকারীকে দিয়ে বাংলা এডিশনকে ম্যানেজ করার চেষ্টাও করেন ওই কর্মকর্তা। এভাবেই ম্যানেজ করে দুদক, আইন মন্ত্রণালয়, সাংবাদিক সবাইকে নিজের পকেটে রেখেছেন। নুরুল আমিন তালুকদার ও তার স্ত্রী মেয়ের নামে স্থবর অস্থাবর সম্পত্তি সহ বিভিন্ন ব্যাংকে জমা প্রায় 11.5 কোটি টাকা জব্দ করেছিল দুর্নীতি দমন কমিশন, কিন্তু তাতেও নুরুল আমিনের একটা লোভও ছেড়া যায়নি। বর্তমানে অবসরে গিয়েছেন এই ভুয়া মুক্তিযোদ্ধা। টঙ্গীতে আরেক শিশু মুক্তিযোদ্ধা আবু হেনা মোস্তফা কামাল এখনও ইশারাতে কথা বলেন। বোল ফোটার আগেই শিশুকালে যেভাবে মুজিবনগর সরকারের অফিস সামলেছেন, ঠিক একইভাবে কথা না বলেই সারছেন গুরুত্বপূর্ণ কাজ। আপনি এটা একটু নিশ্চিত করেন। ওসমান গনি, মঞ্জুরুল আলমরা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন আরও কিছু শিশু মুক্তিযোদ্ধা, যাদের একজন রংপুরের পীরগাছার রামজীবন কুণ্ডু, যিনি 2 মাস আগেই অবসরে গেছেন। মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল মাত্র 6 বছর। একাধিকবার রামজীবনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হলেও টাকার বিনিময়ে গত ফেব্রুয়ারিতে তার বদলি হয় রংপুরে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম রামজীবনের অপরাধের ফিরিস্তি তুলে ধরেন নিজের ফেসবুকের দীর্ঘ এক পোস্টে। অবৈধ পন্থায় সাব রেজিস্ট্রার হওয়া, ভারতে বাড়ি গাড়ি করা, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার বেশ কিছু প্রমাণও তুলে ধরেন সার্জিস। বিষয়টি নিয়ে জানতে রামজীবনকে কল করলে তড়িগড়ি করে কল কেটে দেন তিনি। ওই 2 বছর মানে 2 মাস মানে 2 বছর সময় 2 মাস ভালো থাকবেন ভাই, আমার এক ভাটি জমাটা এসে ঝামেলা আছে, পরে কথা বলা যাবে ভাইয়া। এদিকে পটুয়াখালীতেও মুজিবনগর কোটায় 2 জন সাব রেজিস্ট্রার রয়েছেন, যাদের একজন মোহাম্মদ ফারুক, যুদ্ধের সময় যার বয়স ছিল মাত্র 3 বছর, এবং আরেকজন নজরুল ইসলাম, যার বয়স ছিল মাত্র 4 বছর। তাদের কাউকেই পটুয়াখালী সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে পাওয়া যায়নি। এদিকে কুষ্টিয়ায় মাফিয়াতন্ত্র গড়ে তুলেছেন শিশু মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া সাব রেজিস্ট্রার বুরহান উদ্দিন সরকার। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার বয়স ছিল মাত্র 6 বছর। 2009 সালে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া ছাড়াই 43 বছর বয়সে ঢুকে পড়েন সরকারের গুরুত্বপূর্ণ এই পদটিতে। দৌলতপুরে স্থানীয় রাজনৈতিক কিছু নেতাদের যোগসাজশে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন জালিয়াতি করে চাকরিতে ঢোকা এই কর্মকর্তা। কুষ্টিয়ার দৌলতপুরের সাব রেজিস্ট্রারের অফিসে গেলেও বুরহানকে পায়নি টিম বাংলা এডিশন। একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। ফরিদপুর সদরের সাব রেজিস্ট্রার মিনতি দাসের জন্ম 1966 সালে। তিনিও প্রতারণা করেই সাব রেজিস্ট্রার পদে চাকরি করছেন 2009 সাল থেকে। এদিকে 5 মাস আগে অবসরে গেছেন শরীয়তপুর সদরের সাব রেজিস্ট্রার ওমর ফারুক। তার জন্ম 1965 সালে, কিন্তু চাকরি নিয়েছেন মুজিবনগর কর্মচারী কোটায়। গোপালগঞ্জের কাশিয়ানীতে 1965 সালে জন্ম নেয়া আরেক শিশু মুক্তিযোদ্ধার সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি নেয়ার মেয়াদ শেষ হয়েছে কদিন আগেই। চট্টগ্রামের রাউজানের আবু তাহের মোহাম্মদ মুস্তফাও হেঁটেছেন একই পথে। নোয়াখালীর চাটখালীতে এখনও বহাল আছেন আবুল বাশার, যার জন্ম 1965 সালে, অথচ মুজিবনগর কোটায় হয়েছেন সাব রেজিস্ট্রার। এদিকে নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক অনিয়মের পর 2 মাস আগেই অবসরে গেছেন মুজিবনগর কর্মচারী কোটায় চাকরি পাওয়া মুক্তিয়ারা খাতুন। প্রিয় দর্শক, যোদ্ধা নিজেই জানেন না তিনি কিভাবে মুক্তিযোদ্ধা হলেন, তারপরেও দিব্যি ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করে যাচ্ছেন। এবার চলুন দেখা যাক আওয়ামী লীগ কীভাবে নতুন নতুন মুক্তিযোদ্ধা পয়দা করবার মেশিন নিয়ে বসেছিল। 1996 সালে ক্ষমতায় আসার পরপরই চেতনা ব্যবসার ঝাঁপি খুলে বসে আওয়ামী লীগ। 1997 সালের 11 জানুয়ারি
বিচারপতি এম মোজাম্মেল হক ও এম এ মতিন স্বাক্ষরিত একটি রুল নিসিতে 1990 সালের 26 সেপ্টেম্বরের একটি তালিকার কথা বলা হয়, যেখানে মুজিবনগর কর্মচারী কোটায় চাকরি প্রত্যাশী রংপুরের গাইবান্ধা ভুরুঙ্গামারি ভিত্তিক একটি প্রতারক চক্রের রিটের ব্যাপারে লেখা হয়েছে। It is admitted position that during the war of liberation, these মুজিবনগর employees fought in different places. অর্থাৎ এটি একটি প্রতিষ্ঠিত বিষয় যে মুক্তিযুদ্ধকালীন সময়ে এই মুজিবনগর কর্মচারীরা দেশের বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে। Their claim is genuine বলে রায় দেয়া বিচারকগণ রিটকারীদের বয়স খতিয়ে না দেখেই তাদের দাবি সঠিক বলে রায় দিয়ে দেয়। সুপ্রিম কোর্ট বা বাংলাদেশের বিচার বিভাগ এখানে তাদের ব্যাপারে রায় দিয়েছেন। প্রথম রায় দিলেন তারা 1995 সালে আত্মীকরণের জন্য, যাদেরকে মুজিবনগর কর্মচারী ট্রিট করা হোক, কোনো বয়স বিবেচনায় নিলেন না। পরবর্তীতে আরও অনেকে এরকম আসলো। একবার যখন নিয়োগ পেয়ে গেল কিছু লোক, প্রথমে তো 6 জন নিয়োগ পেয়েছিল, তারপর আরও কয়েকজন বাড়লো, অনেকগুলো রিট হলো সেই সময় 95-96 সালের দিকে। অথচ অনেকগুলো মুজিবনগর কর্মচারী কিন্তু 91 সালে ছাড়াই করা হয়েছিল ভুয়া সনদ দেখেই। 1971 সালে যাদের বয়স 2 থেকে 6 বছর বা যাদের জন্মই হয়নি তাদের কি বানানো হয়েছে ফাইটার বা যোদ্ধা। মুজিবনগর সরকারের কর্মচারী হতে হলে তাকে অবশ্যই 1971-এর ন্যূনতম 18 বছর হতে হবে, অথচ রিটকারীদের সকলেরই বয়স ছিল ওই সময় 2 থেকে 5 বছর। যাদের জন্ম কারো 66 সালে, কারো 67 সালে, 65 সালে, অর্থাৎ সেই সময় দেখা যাচ্ছে তাদের বয়স ছিল 5 বছর, 4 বছর, 6 বছর, 10 বছরের কম অনেক ছিল, ম্যাক্সিমাম ছিল 10 বছরের কম 190 জনের মধ্যে। তারা এই সুযোগটা নিয়ে সেখানে সরকারি চাকরিতে জয়েন করতে বাংলাদেশে। তো 1971 সালে তাজউদ্দিন সাহেব কি এই 5 বছরের শিশুকে সরকারি কর্মচারী নিয়োগ দিয়েছিলেন? অবশ্যই দেননি। এবং পরবর্তীতে এদেরকে সনদ দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, এনাম শেষ তাজউদ্দিন কাছে সনদও পান নেই। ওনাদের সবার ব্যাপারটা দেখা গেছে কি ভুয়া সনদ তারা তৈরি করছে। আগে হয়তো সরকারি চাকরি যোগদান করছে বা অন্য জব করছে, পরে এসে এই ভাতাগুলো নেওয়া শুরু করছে। এখনও অনেকে চাকরিও করতেছেন। এই জুলাই বিপ্লবের পরেও তারা চাকরি করতেছেন ভুয়া সনদ দিয়ে। এটা বাংলাদেশের যে নতুন অভ্যুদয় সেখানে একটা বিস্ময়কর ব্যাপার, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। বিতর্কিত রায়টির পর কর্মচারীর সংখ্যা রহস্যজনকভাবে 670 জন দেখানো হয়, যদিও কাস্টমস, ট্যাক্স, বিএসটিআই, সিভিল অ্যাভিয়েশন সহ নিবন্ধন অধিদপ্তরে এই কোটায় নিয়োগ দেয়া হয় কয়েক হাজার। এরপর 2009 সালে ক্ষমতায় এসে আবারও শুরু হয় চেতনার বাণিজ্য। ক্ষমতায় এসেই আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে বিতর্কিত মুজিবনগর কর্মচারী কোটায় 190 জনকে নিয়োগ দেয়া হয় সাব রেজিস্ট্রার পদে। যেটা আমরা সংক্ষেপে বলি মুজিবনগর সরকার। এই সরকারটা গঠন হয়েছিল 1971 সালের 17 এপ্রিল। এই সরকারের মেয়াদ ছিল 9 মাসেরও কম। 1972 সালে 12 এপ্রিল পর্যন্ত এই সরকার ছিল, তারপরে রেগুলার সরকার হয়ে গেছে। এই সময়ে যে কর্মকর্তা কর্মচারীগুলো নিয়োগ হয়েছিল, তাজউদ্দিন আহমেদ সাহেব যখন প্রধানমন্ত্রী ছিলেন, তাজউদ্দিন আহমেদ যাদেরকে নিয়োগ দিয়েছিলেন মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী হিসেবে, তার বাইরেও পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক ভুয়াভাবে ঢুকে গেছে। উপমহাদেশের ব্রিটিশ শাসন আমল থেকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবে সাব্যস্ত হয়ে আসছে সাব রেজিস্ট্রার পদটি। আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তর এখনও সরকারের অন্যতম বড় রাজস্ব প্রদায়ী দপ্তর হিসেবে বিবেচিত। প্রথম শ্রেণীর গেজেটেড এই গুরুত্বপূর্ণ আধা বিচারিক পদে মুজিবনগর কর্মচারী তথা মুক্তিযোদ্ধার নামে নিয়োগ দেয়া হয় চাল সনদধারী প্রতারকদের, যাদের সকলেই ছিল আওয়ামী লীগ সরকারের তৎকালীন আইন মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের আত্মীয় স্বজন কিংবা বিভিন্ন পেশার লোকজনকে টাকার বিনিময়ে লোভনীয় এই পদে নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর 2010 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় বর্ণিত 190 জনের পরিচয় ও দালিলিক প্রমাণাদি যাচাই করার লক্ষ্যে একটি যাচাই বাছাই কমিটি গঠন করা হয়। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যাচাই বাছাই শেষে এই 190 জনের সবাইকেই ভুয়া হিসেবে চিহ্নিত করে। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে প্রথমে 34 জনকে চাকরিচ্যুত করার কথা বলা হয়, ধাপে ধাপে বাকি সবাইকেই চাকরিচ্যুত করার সুপারিশ করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে তদন্ত কমিশন করে দেওয়া হলো, যে তদন্ত করে যারা জেনুইন মুজিবনগর কর্মচারী তাদেরকে রাখা হোক। কমিশন করে 190 জনের মধ্যে পাওয়া গেল 30 জনকে সঠিক, অথচ পরবর্তীতে 190 জনকেই নিয়োগ দেওয়া হয়ে গেছে এবং তারা এখন বলতবিতে চাকরি করছে শুধু সাব রেজিস্ট্রার হিসেবে। এরকম অন্যান্য প্রশাসনের অন্যান্য স্তরও আছে। তো এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে কোঠার নামে মেধার যে বৈষম্যটা, এটা কখনোই আমরা প্রত্যাশা করি না। আর এরা প্রশাসনী থেকে
যেহেতু তারা অবৈধভাবে আছে, এরা অবৈধ কাজগুলোকে প্রিফার করে, নিজেদের চাকরি বাঁচানোর জন্যও করে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যও করে। এরা যতটা না রাষ্ট্রের জন্য কাজ করে তার চেয়ে কোনো দলের জন্য কাজ করে বেশি, কারণ তারা মনে করে আমার তার কাছে লয়াল থাকতে হবে, আমাদের চাকরিটা তো এভাবে টিকে আছে। যাচাই বাছাই কমিটি সেই সুপারিশ আপত্তি উপেক্ষা করে শুধু আওয়ামী লীগের রাজনৈতিক বিবেচনায় তাদের সবাইকেই নিয়োগ দেওয়া হয়। 2011 সালের জুনে মুজিবনগর সরকারের কর্মচারীর ভুয়া পরিচয় দিয়ে চাকুরি বাগিয়ে নেওয়া 16 জনকে সাব রেজিস্ট্রার পদ থেকে বরখাস্ত করা হয়, কিন্তু রহস্যজনকভাবে তারাও হাইকোর্টের রিট করে চাকরিতে ফেরেন। সেই রিপোর্টটা তো সরকার মানে না, সুপ্রিম কোর্ট তদন্ত করতে বললো, এবং তখন আইন সচিব ছিলেন হাবিবুল আওয়াল, উনি তদন্ত কমিশন করে উনি ওনার রিপোর্টে আসলে 30 জনকে জেনুইন পাইলেন, বাকিগুলোকে বলুন তারা প্রপার না। তাহলে তাকে কীভাবে নিয়োগ দেয়? কোর্টের অর্ডারকে ভায়োলেট করে তারা আবার সরকার সেগুলোকে নিয়োগ দিল। এখানে কোর্টের অর্ডারকে পুরোপুরি ইগনোর করা হলো। আরেকটা ব্যাপার হলো যে 2002 সালে যে জামুকা আইন যেটা বলি, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন, এবং এটা 2022 সালে নতুন করে লেখা হয়েছে আইনটা। প্রিয় দর্শক, এভাবেই টাকার জোরে শিশু মুক্তিযোদ্ধাদের অনেকে অবসরে গিয়ে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন। মাত্র কয়েক বছর চাকরি করে এক একজন ফুলে ফেপে কলা গাছ বনে গেছেন। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে মুড়ি মুরগির মতো কিভাবে ব্যবহার করেছেন তার কিছুটা নজির কুড়িগ্রামে গেলে দেখা যাবে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকেই মুজিবনগর কর্মচারী তথা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি বিভিন্ন চাকরিতে নিয়োগ নিয়েছে প্রায় অর্ধসহস্রাধিক শিশু মুক্তিযোদ্ধা, যারা গাইবান্ধা, রংপুর, জয়পুরহাট, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী ও টাঙ্গাইলে কর্মরত আছেন। আবার অনেকেই এরই মধ্যে অবসরে গিয়েছেন। ক্রাইম এডিশনের হাতে আসা কুড়িগ্রামে কর্মরত শিশু মুক্তিযোদ্ধাদের একটি তালিকার সূত্র ধরে আমরা শুরু করি অনুসন্ধান। তালিকার একজন প্রফুল্ল কুমার বর্মন। আমাদের তথ্য বলছে প্রফুল্ল কুমার মুজিবনগর সরকারের কর্মচারী কোটায় সাব রেজিস্ট্রার পদে চাকরি করে অবসরে গিয়েছেন। প্রফুল্লের সরকারি নথিতে থাকা ঠিকানা অনুযায়ী তার গ্রামে গিয়ে আশেপাশের প্রতিবেশীদের সাথে প্রফুল্ল সম্পর্কে জানতে চাইলে তারা জানান প্রফুল্ল কখনোই মুক্তিযুদ্ধে যায়নি। শেখ মুক্তিযোদ্ধা ছিল না, আমার ধারণা তোমার তো আর বয়স না শুনলে ওটা কি হবে? উমরা করি নিবে মানে উনি যদি মুক্তিযুদ্ধ আসলে হইতে তাহলে তো এলাকায় হচ্ছে গল্প টল্প হতো যে এরকম কলি নিবে কইরা না চাকরি নিছে। যুদ্ধে না গিয়েও প্রফুল্ল কুমারের অলৌকিক মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের মতো অলৌকিকভাবে রাতারাতি অডেল সম্পত্তির মালিক হয়েছেন কথিত শিশু মুক্তিযোদ্ধা প্রফুল্ল কুমার বর্মন। বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক থেকে হঠাৎ করে ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সাব রেজিস্ট্রার হয়েই বনে গিয়েছে কোটিপতি। গ্রামে ঢুকলে চোখে পড়ার মতো আলিশান বাড়িটির মালিক প্রফুল্ল। গ্রামে বিঘার পর বিঘা জমিরও মালিক হয়েছেন, সেই সাথে ব্যাংকে জমিয়েছেন টাকার খনি। প্রফুল্ল আসলেই মুক্তিযোদ্ধা ছিলেন কিনা তার আগে প্রশ্ন ছিল বিশাল এই সম্পত্তির মালিক কিভাবে হলেন। এই বাড়িটা আমি মূলত কোন স্কুল চাকরি না পরবর্তী? না পরবর্তীতে স্কুল চাকরি হলে তো অনেক আগে, পরবর্তীতে যে আমি যখন স্কুলে চাকরি করি তখন আমার যেটা সত্য কথা সেটা হলো হাফ বিল্ডিং বাড়িঘর ছিল। এটা আমি চাকরি শেষের দিকে এগুলোকে একটু পুরানা ঘরটা এগুলো ভেঙে দিচ্ছি, কয়েকটি ভেঙে দিয়ে আমি এই এতটুকু স্থাপন করি অবস্থান। সম্পত্তির হিসেব দিতে না পারলেও কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছেন তার উত্তর গড়গড় করে দিয়েছেন। তখন তো আমাদের বয়স হলো 9 বছর। ক্যামিন ফার্মার হিসেবে তথ্য সরবরাহকারী হিসেবে আমরা যুদ্ধে তথ্য সরবরাহ করি, এলাকায় কোথায় বিহারিরা অবস্থান করে এই তথ্যগুলো আমরা ক্যাম্পে সরবরাহ করি। করার পরে আমাদের যিনি এই কমান্ডারের দায়িত্বে ছিল উনি আমাদেরকে একটু সার্টিফিকেট দেন।
মুজিবনগর হিসেবে একটা করে সার্টিফিকেট, ক্যামিন ফার্মার সার্টিফিকেট। এই সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে আমরা চাকরির জন্য পুনর্নিয়োগের জন্য আবেদন করলে আমরা তখন গভর্নমেন্ট বলে যে এগুলো কোর্টে হয়ে যাচাই বাছাই হয়ে আসতে হবে। তখন আমরা এগুলো কোর্টের আশ্রয় নিই। কোর্ট আমাদের দীর্ঘদিন কভার করার পরে আমাদের পক্ষে রায় হওয়ার পরে আমাদের নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্রের ফলে আমরা 2009 সালে এখানে যোগদান করি। বক্তব্যের এতটুকু শুনে বিশ্বাস করলে প্রফুল্লকে মুক্তিযোদ্ধা না বলে উপায় নেই, কিন্তু টিম ক্রাইম এডিশনের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল প্রফুল্ল একজন ভুয়া মুক্তিযোদ্ধা। প্রফুল্ল ভুয়া নাকি আসল মুক্তিযোদ্ধা সেটা জানতে আমরা কুড়িগ্রামের তালিকাভুক্ত একজন মুক্তিযোদ্ধার শরণাপন্ন হই। সরকারি তালিকা অনুযায়ী এলাকায় মোট 19 জন মুক্তিযোদ্ধার কোথাও প্রফুল্লের নাম নেই। প্রফুল্ল উনি কোথায় যুদ্ধ করেছে সেটা আমি বলতে পারবো না। উনি তাহলে সার্ভিসটা কিভাবে হলো, এই সার্টিফিকেট ব্যবহার করে? সেটা উনি জানে, আমার তালিকা নেই। যদি আমার এখানে লিস্ট থাকতো তাহলে আপনাকে দেখে দিতাম যে আমার নাম আছে, এই যে আপনারা আমার এই যে তালিকায় নাম আছে, এই যে এটা ফটোকপি করে নিতে পারেন। সেটা সত্য কথা জানি, এটা হাই লেভেল থেকে লোক পাঠাইছে। তারা আসি বলছে তোমরা এত টাকা দিবেন, তোমাদের মুক্তিযোদ্ধা বানিয়ে দেবো। এখন তারা ধরাও হচ্ছে, এগুলো খুব কম সংখ্যক হচ্ছে, ঘুষ দিয়ে পাঠায় অনেক নিয়েছে, অনেক যাচাই বাছাই হয়েছে, কিন্তু যাচাই বাছাইয়ের পর আজ পর্যন্ত আমাকে অ্যালাউ করতে পারে নাই। আওয়ামী লীগ সরকারের দোকান থেকে টাকা দিয়ে কেনা আরেক ভুয়া শিশু মুক্তিযোদ্ধা খলিল 2 বছর বয়সে মুজিবনগর সরকারের হয়ে যুদ্ধ করে তিনিও সাব রেজিস্ট্রার পদে চাকরি থেকে অবসরে গেছেন। আমি বিষয়টা জানি, সেজন্য আমি একটু বসে বলার সময় নেই আমার, বললাম তো। কুড়িগ্রামে যেন ঘরে ঘরে ভুয়া মুক্তিযোদ্ধা কোটার সাব রেজিস্ট্রার। কোথাও এক পরিবারের 5 জন একসাথে ঢুকেছেন ভুয়া মুক্তিযোদ্ধা তথা মুজিবনগর কর্মচারী সেজে, আবার কোথাও জাল সনদ দিয়ে। এরকম ভুয়া সনদে চাকরি নেওয়া বেশ কয়েকজনের নাম পরিচয় মিলেছে আমাদের অনুসন্ধানে। জানা গেছে মুজিবনগর সরকারের কর্মচারী কোটায় সাব রেজিস্ট্রার পদে কুড়িগ্রামের অনেকেই নিয়োগ দিয়েছেন, তাদের অনেকেই আবার গেছেন অবসরে। আমাদের হাতে আসা এক তালিকায় দেখা যায় সাব রেজিস্ট্রার পদে চাকরি নেওয়া রবিউল ইসলাম, যার জন্ম 1962 সালে, আবু তালেব সরকারের জন্ম 1964 সালে, এজাহাক আলী মণ্ডলের জন্ম 1962 সালে, শফিকুল ইসলামের জন্ম 1965 সালে আর রজব আলীর জন্ম 1962 সালে। আরও রয়েছেন আব্দুল মতিন, আনম বজলুর রহমান মণ্ডল, সোহরাব হোসেন সরকার, ওসমান গনি মণ্ডল, রামজীবন কুণ্ডু, আফসার আলী, রবিউল আলম, আশরাফ আলী, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন খন্দকার ও ইসমাইল হোসেন, যাদের সবার জন্ম 1962 থেকে 1965 সালের মধ্যে। দর্শক, আওয়ামী লীগ সরকারের বানানো ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান সরকার 15 মাস সময় পেয়েছে, কিন্তু নিজেকে সৎ নিষ্ঠাবান দাবি করা আসিফ নজরুল 15 মাসেও কেন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সেই প্রশ্ন জানতে টিম ক্রাইম এডিশন মুখোমুখি হয়েছিল আসিফ নজরুলের। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যে যখন এসেছেন সকলেই টাকার মাধ্যমে ম্যানেজ হয়ে এসব ভুয়া সনদে চাকরি নেওয়া সাব রেজিস্ট্রারদের সুরক্ষা দিয়েছেন। শফিক আহমেদ থেকে কামরুল ইসলাম সকলেই দুর্নীতি করে অরেল সম্পদের মালিক হয়েছেন, যার পূর্ণতা পেয়েছে আনিসুল হকের হাত ধরে। আনিসুল হক মন্ত্রী হবার পর নিবন্ধন অধিদপ্তরের ওপর নেমে আসে এক অমোচনীয় কলঙ্কের কালো মেঘ। দিনকে রাত, রাতকে দিন করেছে আনিসুল হক। মহান জুলাই বিপ্লবের পরে চোখের সামনে এসব ভুয়া মুক্তিযোদ্ধারা আইন মন্ত্রণালয়ের অধীনে চাকরিতে টিকে থাকবে এটা কেউ কল্পনাও করতে পারেনি, কিন্তু বাস্তবে তাই ঘটেছে। শুধু চাকরিতেই রাখা হয়নি, আসিফ নজরুলের আমলে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বসানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায়। এদিকে এমন প্রতারণার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইশতিয়াক আজিজ। আসিফ নজরুল সাহেব, আপনি আইনমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আপনার দায়িত্ব এটা শেষ করবার, এবং আপনি তা করেন নাই।
আপনি এই এত বড় একটা বিডিআর ম্যাসাকারের আপনি কোনো আইনি পদক্ষেপ আপনি নেন নাই। আপনি এত সমস্ত অনিয়ম আপনার সামনে এসছে, আপনি সেগুলোর বিরুদ্ধে কোনো আপনি ডিউ প্রসেস অফ ল আপনি নেন নাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে লজ্জা লাগে যে মুক্তিযোদ্ধা হিসেবে এরা চাকরি করে গেল, যারা মুক্তিযোদ্ধা না, যাদের 71 বয়স ছিল 3, 4, 5, 6, তারা এখনও, আপনি যখন আইনমন্ত্রী, আপনি এখনও তাদেরকে বহাল রেখেছেন। আইন মন্ত্রণালয়ের কাছে এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইতে গেলে যথারীতি আমাদের সাথে চোর পুলিশ খেলেছে আসিফ নজরুলের মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। প্রথমে আমরা আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আব্দুল হান্নানের কাছে জানতে চেয়েছিলাম কত টাকার বিনিময়ে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে পেলে পুষে রাখা হচ্ছে, কিন্তু নিজেদের অপকর্ম নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি আব্দুল হান্নান। সংবাদপত্রে বা কোনো চ্যানেলকে কোথাও আমরা কোনো সরকারি কর্মচারী কোনো বক্তব্য দিতে পারি না। মহাপরিদর্শকের কাছে জবাব না পেয়ে সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ আশরাফুজ্জামানের দ্বারস্থ হয় টিম ক্রাইম এডিশন, কিন্তু তিনিও ক্যামেরার সামনে কথা না বললেও স্বীকার করেছেন মন্ত্রণালয়ে সাব রেজিস্ট্রারদের বিষয়টি জানেন, তবে তাদের হাতে কিছু করার নেই। 11 জন লোক আসছে, বেশিরভাগই অবসরে চলে গেছে, এই বছর সবাই চলে যাবে। আমরাও আপনি যেভাবে বলছেন আমরাও কিন্তু হাসাহাসি তার মানে লজ্জার কথা, তখন প্রস্তাব কেন করতে ওইটাও জানানো হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল। এ বিষয়ে জানতে আইন মন্ত্রণালয়ে ঘুরেও কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুল হাসানের সাথে কথা বললে তিনিও দায় চাপিয়ে দেন নিবন্ধন অধিদপ্তরের ওপর। স্বীকার করেন এসব ভুয়া মুজিবনগর কর্মচারীরা এখনও বহাল আছেন, তবে তারা খুব শীঘ্রই অবসরে যাবেন, অর্থাৎ ডাকাতদের ডাকাতি শেষ হয়ে গেলে আর কোনো সমস্যাই থাকবে না। আপনাকে সবচেয়ে ভালো তথ্য দিতে পারে আইজিএস স্যার। হ্যাঁ, ওনার কাছে সব তথ্যগুলো আছে, সব তথ্য ওনার কাছে, উনি যেহেতু কন্ট্রোলিং অফিসার, ওনার কাছে সব আছে ভাই। এগুলো তো মনে করেন যে এই 2009 সালে যারা এগুলো পেয়েছে, এগুলো তো শুধু মন্ত্রণালয় দেয়নি, এটা মনে করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক, হাইকোর্ট কর্তৃক এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই তো চিঠির মাধ্যমেই এগুলো ওনারা পেয়েছেন। কাজে এগুলো ইনশাল্লাহ আপনি স্যারের অনুমতিতে স্যারের সাথে কথা বললে স্যার আপনাকে পরিষ্কার করতে পারবেন। আমাদের এখন আর মাত্র 13 জন এই মুজিবনগর সাব রেজিস্ট্রাররা চাকরিতে আছেন, মাত্র 13 জন। 2028 সালে একজন অবসরে যাবে, 27 সালে একজন অবসরে যাবে এবং 2026 সালে 11 জন চলে যাবে, অর্থাৎ 28 সালে ইনশাল্লাহ মুজিবনগর মানে এনারা চলে যাবেন। সবশেষ ক্রাইম এডিশন টিম মুখোমুখি হয়েছিল মন্ত্রণালয়ের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুলের সাথে, কিন্তু তাকে ভুয়া সনদের মাধ্যমে সাব রেজিস্ট্রারদের চাকরির বিষয়টি তুলতেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। অন্যায়ের পক্ষে আসিফ নজরুলের এই অবস্থানকে অনেকেই মনে করছেন অর্থের কাছে নত স্বীকার করেছেন আসিফ নজরুল, যে কারণে তার মন্ত্রণালয় নিয়ে এত বিতর্ক। এই সমস্ত কম বয়সের 5, 7, 10 বছরের বাচ্চাদেরকে এরকম চাকরি দেওয়া মুজিব সরকারের এটা একটা অপরাধ, গর্হিত অপরাধ। এগুলার পুঙ্খানুপুঙ্খানু বিচার হওয়া উচিত এবং এর সঙ্গে যারা জড়িত, মুক্তিযোদ্ধা বানানো, মুজিব সরকারের কর্মচারী অথবা মুক্তিযোদ্ধা বানানো যারা চাকরি দিচ্ছে, তাদের প্রত্যেকের গণ আদালতে বিচার হওয়া উচিত। সরকারের মাননীয় উপদেষ্টা আমরা যারে মনে করি যে উনি একজন সফল আইনজীবী, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, তার সময় যদি এই লোকেদের কারুর না কারুর প্রমোশন হয় তাহলে ধরে নিতে হবে গ্রামে কুচকালা হয়, তারাও সংশ্লিষ্ট এখানে, তা উনি থাকুক, ওনার সেক্রেটারি থাকুক, যেই থাকুক, তাদের আর নৈতিকভাবে এইসব ঘটনার পরে তাদের আর চাকরিতে থাকার কোনো নৈতিক অধিকার নাই আমার মতে একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আইন মন্ত্রণালয়ের কাছে কোনো সদুত্তর না পেয়ে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে গিয়েছিলাম। কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন বাংলা এডিশনকে আশ্বাস দিয়েছেন মুজিবনগর কর্মচারীদের নামে যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাব রেজিস্ট্রারদের এটা আমি আলাদা করে জানি, আমি জানি মুক্তিযোদ্ধা পঞ্চায়েত থেকে সমস্ত সরকারি দপ্তরে চিঠি দেওয়া হয়েছে যে কারা কোটায় চাকরি পেয়েছে এবং কোটায় যারা চাকরি পেয়েছে তাদের যে অভিভাবকরা যাদের জন্য তারা কোটা পেয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা কি না, এই বিষয়টা নির্ধারণ করার একটা ডিসিশন ছিল।
প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে দোকান স্বৈরাচারী সরকার খুলে গিয়েছিল সেই দোকানে এখনও একই পণ্য বিক্রি হচ্ছে। 15 মাস আগে শুধু দোকানদার পাল্টে ছিল, বাদবাকি সব আগের মতোই জমজমাট। এবার যাবার পালা, দেখা হবে আবার। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই ঢাল হয়ে দাঁড়াবে টিম ক্রাইম এডিশন। বিচারের সব দরজা বন্ধ হয়ে গেলেও খোলা থাকবে আমাদের দুয়ার। আমাদেরকে জানান, আমরা বলবো আপনার কথা ঠিক আপনার মতো করে। আল্লাহ হাফেজ।